আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়, তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে দুপুর 12টায়। 2, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 4ই জুলাই। 3, আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা রেখা অবলম্বন করে আঁকা হয়েছে তার মান 180 ডিগ্রি। 4, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। 5, বায়ুচাপের একক হলো মিলিবার। 6, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো সাফানিয়া। 2 এর আয়, নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাগুলি হলো অক্ষরেখা। 2, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র হচ্ছে ঘাওয়ার। 2 বিয়ে আয়তে আছে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি। আর 2 বলেছে এশিয়া ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থান করেছে? ইউরাল পর্বত। 3 আয়তে দিয়েছে আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে করা হয় কেন? এই 2 পয়েন্টটা লিখবে যে দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর মাসে একটানা 3 মাস মানে নভেম্বর থেকে জানুয়ারি দিনের আলো থাকায় নানা রকম পরীক্ষা নিরীক্ষা বৈজ্ঞানিক কার্যকলাপের সুবিধা হয়। 2 হচ্ছে গ্রীষ্মের সময় সূর্যালোকের প্রভাবে বরফ গলে গিয়ে মহাদেশটির ক্ষেত্রমান হ্রাস পায়, কারণ এই সময় সূর্য দক্ষিণায়নের জন্য তখন গ্রীষ্মকাল চলে, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল চলে। এর ফলে বিজ্ঞানীরা মহাদেশের অভ্যন্তরে অনেকটা প্রবেশ করতে পারে। আর গ্রীষ্মকালে প্রবল গতিবেগ সম্পন্ন তুষারঝড় ব্লিজার্ড সাধারণত প্রবাহিত হয় না, ফলে বিজ্ঞানী নাগরিক নিশ্চিন্তা নির্বিঘ্নে তাদের গবেষণামূলক কাজ চালনা ও পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। এই 2, 3, 4, 5 এই 4টে পয়েন্ট একসাথে করে লিখে দেবে। এটার জন্য আছে তোমার 2 নাম্বার। 2তে দিয়েছে অক্ষাংশ বলতে কি বোঝো? অক্ষাংশ হচ্ছে নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়। 3তে দিয়েছে উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন? লিখবে যে পৃথিবীর অভিকর্ষ আর ওপরের বায়ুস্তরের প্রবল চাপে বায়ুর অণুগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে, আর যত ওপরের দিকে যাওয়া যায় তত পরস্পর থেকে দূরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ভূমি থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপও কমে। প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে 1 সেন্টিমিটার পারস্তম্ভের বায়ুর চাপ কমতে থাকে। চারেতে দিয়েছে সমচাপ রেখা 2টি বৈশিষ্ট্য লেখো। এটা আছে বইয়ের 34 পাতায়। সমচাপ রেখার বৈশিষ্ট্য, এই যে সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 মিলিবার থেকে 1050 মিলিবার দেখা গেছে। 2, সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসাবে দেখানো হয়। 4 আসি। 4 আয়তে দিয়েছে পৃথিবীর অপসূর এবং অনুসূর অবস্থান বলতে কি বোঝো? জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। 4ই জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 15 কোটি 20 লক্ষ কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাসে দূরত্ব ক্রমশ কমতে থাকে। 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় 14 কোটি 70 লক্ষ কিমি। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। আবার জানুয়ারি থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। 2তে দিয়েছে সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। এই পয়েন্টটা লিখবে যে এশিয়ার মধ্যভাগে রয়েছে বিশাল পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলের দক্ষিণ সীমায় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয় অবস্থিত। ফলে উত্তরের শীতল বায়ু দক্ষিণে আসতে পারে না, দক্ষিণের উষ্ণ আর্দ্র বায়ু উত্তরে যেতে পারে না, ফলে জলবায়ুর পার্থক্য ঘটে। আচ্ছা, 2 বলেছে চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয়। আর মৌসুমি জলবায়ু অঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো। এইটা হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চলের এই যে প্রধান বৈশিষ্ট্য। এক হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চলে বছরে 6 মাস উত্তর পূর্ব, পরের 6 মাস দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। 2 হচ্ছে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 20 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে থাকে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। 2টো পয়েন্ট বলেছে এবং বৃষ্টিপাত ওর সাথে এবং দিয়ে জুড়ে দিতে পারো। পরিমাণ গড়ে 100 থেকে 200 সেমি। 4তে দিয়েছে উত্তর বাহিনী আর দক্ষিণ বাহিনী নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তর বাহিনী হচ্ছে এই নদীগুলি মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, আর দক্ষিণ বাহিনী নদীগুলির উৎসস্থল মধ্যভাগের উচ্চভূমি। জলের উৎস হচ্ছে উত্তর বাহিনী নদীগুলি সবই বরফ গলা জল আর বৃষ্টির জলে পুষ্ট, তাই নদীগুলি নিত্যবহ হয়। এটা সাদৃশ্য।
দক্ষিণ বাহিনী নদীগুলিও নিত্যবহ, কারণ এগুলি বরফ গলা জল আর বৃষ্টির জল উভয় পুষ্ট। বৈসাদৃশ্য হচ্ছে উত্তর বাহিনী নদীগুলি উত্তর দিকে প্রবাহিত হয়েছে আর দক্ষিণ বাহিনী প্রবাহিত হয়ে সুমেরু মহাসাগরে পড়েছে, আর দক্ষিণ বাহিনীর নদীগুলি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পতিত হয়েছে। 5-এর আয়তে আছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার চিত্র অঙ্কন করে দুটি করে বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বলেছে চিত্র অঙ্কন করো। এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, এইভাবে এই ছবিটা আঁকবে। এই ছবিটা হচ্ছে দ্রাঘিমা রেখার। বা এই ছবিটা দিতে পারো দ্রাঘিমা রেখা। আর অক্ষরেখা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে অক্ষরেখা। আর এবারে বৈশিষ্ট্য দিয়েছে, বৈশিষ্ট্য বলেছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বলেছে দুটি করে বৈশিষ্ট্য। তো এক হচ্ছে পূর্ব পশ্চিমে বেষ্টন, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দুই আকৃতি অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। আর দ্রাঘিমা রেখা হচ্ছে বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে আর প্রত্যেকটা দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত আর দৈর্ঘ্য সমান। 2-তে দিয়েছে চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। এই ছবিটা আঁকবে আর এখানে লিখবে যে বসন্ত, গ্রীষ্ম, শরৎ আর শীত এই 4টি ঋতু পৃথিবীতে পর্যায়ক্রমে চক্রাকারে আবর্তিত হচ্ছে, একে ঋতুচক্র বলা হয়। বসন্তকাল 21শে মার্চ পৃথিবী তার কক্ষপথের এমন অবস্থানে আসে যে পৃথিবী উভয় গোলার্ধ সূর্য থেকে সমদূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পতিত হয়। এই দিন উভয় গোলার্ধে সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়। গ্রীষ্মকাল 21শে মার্চের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন অবস্থায় আসে যে সূর্যরশ্মি ক্রমশ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং উত্তর গোলার্ধে ক্রমশ দিন বড় রাত্রি ছোট হতে থাকে। এরপর 21শে জুন সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে বলে উত্তর গোলার্ধে 14 ঘন্টা দিন এবং 10 ঘন্টা রাত্রি সংঘটিত হয়। একে বলা হয় সূর্যের উত্তর অয়নান্ত দিবস বা কর্কট সংক্রান্তি। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা ঘটে। এই সময়টাতে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল অনুভূত হয়। শরৎকাল 21শে জুনের পর থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় এবং পৃথিবীর নিজস্ব কক্ষপথে এগিয়ে যাওয়ার ফলে উত্তর গোলার্ধ ক্রমশ সূর্যের দূরবর্তী এবং দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্যের নিকটবর্তী হতে থাকে। এইভাবে 23শে সেপ্টেম্বর পৃথিবীর উভয় গোলার্ধ আবার সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পতিত হয়। এই দিন পৃথিবীর সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্যের সমান হয়। এ সময় উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল দেখা যায়। শীতকাল 23শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথের এমন অবস্থায় আসে যখন সূর্যরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং দক্ষিণ গোলার্ধে ক্রমশ দিন বড় রাত্রি ছোট হতে থাকে। এভাবে চলতে চলতে 22শে ডিসেম্বর সূর্যকিরণ মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় বলে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় রাত্রি সবচেয়ে ছোট হতে থাকে। তাই 22শে ডিসেম্বরকে বলা হয় দক্ষিণ অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি। উত্তর গোলার্ধের অবস্থা হয় ঠিক এর বিপরীত। এই সময়টাতে উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল অনুভূত হয়। তারপর থেকেই আবার পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের নিকটবর্তী হয়, দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যেতে থাকে। 21শে মার্চ আবার পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়ে যায়। এভাবে একটি ঋতুচক্র সম্পন্ন হয়। ঋতুচক্র মানে ওই ঋতু পরিবর্তন। 3-তে বলেছে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। আর বলেছে বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। আমি এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। বায়ুর উচ্চচাপ আর নিম্নচাপের পার্থক্য। উচ্চচাপ হচ্ছে বায়ু সংকুচিত হলে বায়ুর ঘনত্ব বেশি হয়, বায়ুর ওজন বাড়ে, ফলে বায়ু ভূপৃষ্ঠের ওপর বেশি চাপ দেয়, একে উচ্চচাপ বলে। বায়ুর ঘনত্ব কম হলে বায়ু হালকা হয়, ফলে বায়ুর চাপ কম হয়, একে বায়ুর নিম্নচাপ বলে। বায়ুর উষ্ণতা হ্রাস পেলে সংকুচিত হয়, উচ্চচাপ সৃষ্টি হয়। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে প্রসারিত হয় আর নিম্নচাপ সৃষ্টি হয়। বায়ুতে জলীয় বাষ্প কম হলে উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ু জলীয় বাষ্প যুক্ত হলে নিম্নচাপ সৃষ্টি হয়। বায়ুচাপের মাত্রা 1013 মিলিবার বা তার বেশি হলে উচ্চচাপ হয়, আর বায়ুচাপের মাত্রা 986 মিলিবার বা তার কম হলে নিম্নচাপ হয়। কোনো স্থানে উচ্চচাপ সৃষ্টি হলে জলীয় বাষ্প কম থাকা এবং বায়ু নিম্নমুখী হওয়ায় মেঘ সৃষ্টি হয় না, তাই শান্ত আবহাওয়া
দেখা যায়। আর কোনো স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে ঊর্ধ্বগামী বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয় এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি সহ অশান্ত আবহাওয়া দেখা যায়। উচ্চ অক্ষাংশে বিশেষত দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে, আর নিম্ন অক্ষাংশে বিশেষত নিরক্ষীয় আর ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপের প্রাধান্য দেখা যায়। চারেতে দিয়েছে টোকিও ইয়োকাহামা শিল্পাঞ্চলে দুটি শিল্পের নাম লেখো আর ইয়াংসি নদীর অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। টোকিও ইয়াকাহামা শিল্পাঞ্চলে দুটি শিল্প যেমন কার্পাস বস্ত্রবয়ন বা পশম বা কাগজ, খাদ্য প্রক্রিয়াকরণ, জৈব প্রযুক্তি, লৌহ ইস্পাত, মোটর গাড়ি, বিমান নির্মাণ, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি প্রভৃতি রয়েছে। এর মধ্যে যে কোনো দুটো লিখে দেবে। আর ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক কারণ, প্রধান তিনটে কারণ বলবো, তারপরে যেগুলো আছে সেটা বই থেকে এমনি, যেমন একটা হচ্ছে কৃষিকাজের উন্নতি। ইয়াংসি অববাহিকা হলো চীনের সর্বশ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল, তাই এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধি সহজতর হয়েছে। উর্বর মৃত্তিকা, উন্নত জলসেচ, নাতিশীতোষ্ণ জলবায়ু প্রভৃতি কারণে প্রচুর পরিমাণে ধান, গম, তুলো, পাট, আখ, তামাক, তৈলবীজ ইত্যাদি উৎপন্ন হয়। এই জন্য অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। 2 হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য। সমগ্র দেশের শতকরা প্রায় 50% খনিজ সম্পদ এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির একটি অন্যতম কারণ। এখানকার উল্লেখযোগ্য খনিজ সম্পদগুলি হলো কয়লা, আকরিক লোহা, তামা, দস্তা, টাংস্টেন, টিন, অ্যান্টিমনি ইত্যাদি। শিল্পের উন্নতি, কৃষিজ আর খনিজ সম্পদকে কেন্দ্র করে কার্পাস বয়ন, জাহাজ নির্মাণ, লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, রাসায়নিক প্রভৃতি শিল্পের বিকাশ ঘটেছে। এছাড়া অন্যান্য কারণ হচ্ছে: 1 হলো উন্নত পরিবহন ব্যবস্থা, 2 পর্যাপ্ত জলসম্পদ, 3 সাংহাই, নানকিং, চুনকিং বন্দরের অবস্থান, 4 ঘনবসতি এবং সুলভ শ্রমিক, আর 5 হচ্ছে উন্নত পরিকাঠামোর কারণে ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে।